বাইরে যেতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যে আপনার পোর্টফোলিওটাকে এনহ্যান্স করতে, রিসার্চ পেপার নিয়ে অলরেডি বেশ ভালো আইডিয়া আছে অথবা নতুন রিসার্চ পেপার তৈরি করছেন, তাইলে এই ভিডিওটি আপনার জন্য, যেখানে আমরা বলবো এআই ইউজ করে কি করে আপনি আপনার রিসার্চ পেপার কোয়ালিটিটাকে অনেক এনহ্যান্স করতে পারেন। তাই এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানজাম। আজকে আমরা কথা বলবো রিসার্চ পেপারকে কি করে আপনি এআই দিয়ে আরও ফাস্ট করতে পারেন সেই বিষয় নিয়ে। তো চলেন কোনো দেরি না করে আমরা শুরু করে দিই রিসার্চ পেপার দিয়ে আপনি কি করে আরও ফাস্ট আপনি আপনার রিসার্চ পেপার লেখা এবং A to Z আপনি করতে পারেন। স্টেপ 1 সেটা হলো রিসার্চ, অর্থাৎ আপনি একটা রিসার্চ পেপার লিখবেন, তার টপিক লাগবে আপনার কাছে। এই টপিকটা খুঁজে বের করার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা বড় পার্ট টাইম ওয়েস্ট করে ফেলি এমন টপিক খুঁজতে যে টপিকটা হয়তো অলরেডি এক্সিস্ট করছিল, অথবা এমন কিছু টপিক নিয়ে করে ফেলে যেটা নিয়ে অলরেডি অনেক কাজ হয়ে গেছে, অথবা এমন কিছু টপিক নিয়ে আমরা কাজ করা শুরু করি যেগুলো নিয়ে হয়তো কাজ করাটা দরকারই নেই। হ্যাঁ, এই ধরনের টপিক সিলেকশনের ক্ষেত্রে এই আপনাকে খুব ভালো হেল্প করবে। এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ChatGPT 4 বা জেমিনাই অ্যাডভান্সটা ইউজ করেন তাহলে হয়তো আপনাদের আরও বেটার কিছু হবে। বাট যেইটুকু টাইম, মানে যেইটুকু পার্ট আপনি ফ্রিতে পান, এনাফ, মোর দ্যান এনাফ। আপনার একদিনই সব রিসার্চ করতে হবে এমন না, আপনি অল্প অল্প করে করলেন। এবং বাঙালিদের একটা ছোট হ্যাক, আমার এটা বলার কিছু নেই, যে আপনার যদি একটা টাইমে ওই ফ্রি যে ভার্সনটা সেই ভার্সনটা শেষ হয়ে যায়, একটা তো ধরেন একটা টাইম লিমিট দেয় যে এতগুলো চ্যাট আপনি ফ্রিতে ওই ChatGPT 4 করতে পারবেন, আপনি লগ আউট করে আরেকটা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি আবার সেই রিসার্চ করতে পারছেন। এই টিপ আপনাকে দেওয়ার কিছু নাই, এটা আমরা বাঙালি খুব ভালো করে জানি। তো এইভাবে করে আপনি প্রথমে আপনার রিসার্চ টপিকটা সিলেক্ট করে ফেলতে পারবেন। মানে কি হলো, আপনার টপিকটা ইম্পর্টেন্ট হবে এবং আপনার টপিকটার উপর কাজ হয়েছে অথবা হয়নি আপনি খুব ভালো করে জানতে পারবেন। এবং আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন টপিকটা আপনার জন্য মোস্ট ডিমান্ডিং, কারণ অনেক টপিক আছে যেটা একসময় অনেক ডিমান্ডিং ছিল, সেটা এখন আর নাই। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেই, 1980s অর্থাৎ 1980-র দশকে মানুষজন তাদের, বিশেষ করে ব্যবসায়ীরা, তাদের পকেটে সব টাকা ফেলে দিতে রাজি ছিল জাস্ট পলিথিনটাকে সস্তা করার জন্য। তার মানে কি তখন পলিথিন ছিল না? হ্যাঁ, পলিথিন ছিল, পলিথিন তখনই ইউজ হতো, কিন্তু পলিথিন অনেক এক্সপেন্সিভ ছিল। তারা তাদের পকেটে সব টাকা ঢেলে দিতে রাজি আছে জাস্ট আপনি পলিথিনটাকে সস্তা বানিয়ে দেন, যেটা পরবর্তীতে অ্যাকচুয়ালি হয়েছে। পলিথিন এতটা সস্তা হয়ে গেছে যে আমরা শেষে পলিথিনকে ব্যান করতে বাধ্য হয়েছি। তাহলে এটাতে আমি কি শিখছি? এটাতে শিখছি যে এক একটা রিসার্চের, এক একটা ইনোভেশনের একটা টাইম পিরিয়ড থাকে। যেমন আমরা যখন নিজে রিসার্চ করেছি তখন মেডিকেল সায়েন্সের উপর এআই জিনিসটা খুব হট টপিক ছিল এবং অনেকে কেবল করা শুরু করছিল। এখনকার দিনে যদি আপনি তাকান, এখন দেখা যাবে এত বেশি টপিকের উপর, মানে এত বেশি এই টপিকের উপর রিসার্চ হয়ে গেছে যে এই টপিকটা স্যাচুরেটেডের কাছাকাছি চলে গেছে। তাই আপনি যখন এইটা সিলেক্ট করেন তাহলে খুব একটা আপনার প্রফিট হবে বলে আমার মনে হয় না। এবার আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে, সেটা হলো সামারাইজ। সামারাইজ বলতে কি বোঝায়? আমরা যেটা করতাম আগে, যে আমরা 10টা-15টা আগে সিমিলার পেপার ডাউনলোড করতাম, ডাউনলোড করে প্রত্যেকটাকে আমরা ভাগ করে দিতাম। ধরেন আমরা 4জন মেম্বার আছি, 4জন মেম্বার প্রত্যেকজনকে 5টা পেপার দেওয়া থাকতো। আমরা একটা গুগল শিট মেনটেন করতাম, যে শিটে প্রথমে ওই পেপারটার নাম লেখা থাকতো, অথর লেখা থাকতো, দেন আমরা একটা সামারি লিখতাম যে এই ইয়াতে এই কাজ করা হয়েছে। 1 লাইন 2 লাইন 3 লাইন ম্যাক্স, খুব বড় সামারি বা ছোট সামারি, এবং যত ছোট সামারি হবে আপনার বুঝতে সুবিধা হবে। তো এই কাজটা আপনি এখনও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি মনে করেন যে না আমি একা করতেছি, বা আমি হয়তো একা একটা বড় পার্ট ডেডিকেশন দিব, অথবা লিটারেচার রিভিউ পুরো পার্টটাই হয়তো আমাকে করা লাগতে পারে, এই ক্ষেত্রে আপনি এটা এআই এর হেল্প নিতে পারেন। আপনি পেপারটা দিলে এআই আপনাকে সুন্দর মতো সামারি দিয়ে দেবে, আপনি সামারিটা দেখে নিতে পারেন। এর শেষে আমি এই টপিকটা নিয়ে একটা ছোট টিপ দিব, ছোট না, আমি একটা বড় টিপ দিব যেটা আপনি করবেন না, সেই একটা টিপ আপনাকে দেবো, এটাতে পরে আসতেছি। তো এইভাবে করে সামারিটা নিয়ে আপনি এইবার মানে অ্যাট এ গ্ল্যান্স পেয়ে গেলেন যে আপনার কোন কোন পেপার আপনার অ্যাকচুয়ালি কাজে দিবে আর কোন কোন পেপার অ্যাকচুয়ালি কাজে দিবে না। এইভাবে করে আপনি সামারাইজ করার মধ্যে আপনার কাজটাকে অনেক শর্ট করতে পারেন। যেখানে আমরা 20টা পেপার দিয়ে একদিন ওয়েট করতাম, সেখানে আপনি 20টা পেপার দিয়ে আপনি হয়তো 10 সেকেন্ড ওয়েট করলে আপনাকে 10টা পেপারের সামারিটা সে দিয়ে দিবে। সো আপনার এফিসিয়েন্সি অনেক বেড়ে গেল। পয়েন্ট 3, নোট টেকিং। এবার আপনি যখন রিসার্চ পেপারগুলো সম্পর্কে একটা থরো আইডিয়া পেয়ে গেছেন, এবার আপনি চাচ্ছেন যে আপনি এই রিসার্চ পেপারগুলো থেকে আপনি একটা ছোটোখাটো একটা সামারি বানিয়ে এবার আপনি নোট করা শুরু করবেন যে আপনার পেপারে এরকম থাকবে। কারণ অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে, দেখা যায় যে কোনো কনফারেন্স পেপারে পেজ লিমিট দিয়ে দেয়, কোনো জার্নালে একটা মিনিমাম লিমিট দিয়ে দেয়, অনেক কিছু হতে পারে। তো আপনার এরকম নোটগুলো একত্র করে রাখতে জোটেরো নামে একটা চ্যানেল ওয়েবসাইট আছে, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো।
আবার বলে রাখি, চ্যানেলটি কোনোভাবে স্পন্সর না, আমরা জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এই জোটেরও ইউজ করলে এটা ফ্রি, আপনি যে কোনো ওয়েবসাইটে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক যে কোনোটাতে ইউজ করতে পারেন। আপনি জোটের ডাউনলোড করে আপনি খুব সহজেই আপনি আপনার নোট টেকিংটাকে বেশ ফাস্ট করতে পারেন। এর ফলে কী হবে, এর ফলে দেখা যাবে যে আপনি আজকে ভাবলেন যে আমি এইভাবে সাজাবো, আপনার অ্যাটলিস্ট একটা নোট নেওয়া আছে যে আজকে আপনি ভেবেছেন এভাবে সাজাবেন। পরের দিন যদি কিছু ভাবেন সেটাকেও নোটে কোড করে রাখতে পারেন যে আমি এইভাবে সাজাতে চাচ্ছি। তাতে কী হবে, আপনার দিন শেষে আপনি এটা পাবেন যে আপনি এইদিকে চেয়েছিলেন, এরপরে এই প্ল্যানে গেছেন, কেন এই প্ল্যান থেকে এই প্ল্যানে আসছেন। আপনার একটা টাইম লাইন থাকবে, যে টাইম লাইন আপনি বুঝতে পারছেন যে আপনি কেন এই স্টেপ থেকে এই স্টেপ, এই স্টেপ থেকে এই স্টেপে গেছেন এভাবে। এর ফলে যেটা হবে যে আপনার জন্য রিসার্চ পেপার লেখাটা খুব ইজিয়ার হবে। স্টেপ 4, রাইটিং। এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হতো। আমরা আগের আমি যে সময় রিসার্চ পেপার বেশি লেখা হতো ওই সময় দেখতাম যে আমি কপি ট্রাই করতাম যে আগের রাইটাররা যেই ভাষা ইউজ করেছে, সিমিলার ভাষা, সেম ভাষা তো ইউজ করা যাবে না, প্লেজিয়ারিজম চেকে আপনি ধরা পড়বেন। তো সিমিলার ভাষাটাকে আমি লেখা ট্রাই করতাম, বা সিমিলার ভাষাটাকে একটু চেঞ্জ করে ইউজ করতে ট্রাই করতাম। কারণ রিসার্চ পেপারে আপনার ভাষাটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে। যেমন আমার রিসার্চগুলো ছিল টেকনিক্যাল, তো সচরাচর যারা টেকনিক্যাল পার্সন তারাও চাইতো যে আমি টেকনিক্যাল টার্ম ইউজ করি, নট এনি নর্মাল টার্ম। সো আপনি যদি চান যে আপনার রাইটিংয়ের অ্যাসিস্ট্যান্ট, বেশিরভাগ ইভেন জেমিনাই, চ্যাটজিপিটি, অন্যান্য ওরাও, ইভেন জোটেরও আপনার খুব সহজে আপনাকে রাইটিং এসব ক্ষেত্রে হেল্প করতে পারে। অর্থাৎ আপনি কী টাইপের লেখা লিখতে পারেন, আপনি একটা ড্রাফট দিয়ে দিলে ও সুন্দর করে একটা লাইন গুছিয়ে লিখবে। এইবার আসি যে আপনি এটা ইউজ করবেন কিনা, এটা নিয়ে আমি একটা ফুল পয়েন্ট বলবো লাস্টে, কারণ আমার 5টা পয়েন্ট আছে যেটা আপনি করবেন, একটা পয়েন্ট আছে যেটা আপনি করবেন না, সেটা আমি পরে বলতেছি। তো আপনি এভাবে একটা আইডিয়া পেয়ে গেলেন যে আমি এক্স্যাক্ট কীভাবে আমি আমার লাইনটাকে এক্সপ্রেস করতে পারি। এতে আপনার লেখাটা ফাস্ট হবে, কোয়ালিটি কি বাড়বে, অবভিয়াসলি বাড়বে, কিন্তু আপনার জন্য ধরেন যে অপরচুনিটি বেড়ে যাবে যে না আমি এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, মানে আমার কাছে অপশান বেশি আছে। এটা আমার জন্য মনে হয় যে এটা একটা খুব ভালো পয়েন্ট, যে আপনি খুব সহজেই আপনি পাচ্ছেন যে আপনি একাধিক টাইপের লাইন বা একাধিক টাইপের আইডিয়া পাচ্ছেন আপনার একটা লাইন থেকে। এবার আসি লাস্ট পার্ট, সাইটেশন সম্পর্কে। সাইটেশনের ক্ষেত্রে এন্ডনোট নামে একটি কোম্পানি আছে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আবার বলে দিচ্ছি, এটা কোনো পেইড কোনো ভিডিও না। এন্ডনোটটা মূলত ফ্রি না, এটা 30 দিনের একটা ট্রায়াল পিরিয়ড থাকে। তো আপনারা কাজের সুবিধার্থে যেটা করতে পারেন, বাঙালি অবভিয়াসলি আমি এরকমই কিছু আইডিয়া দেবো যে আপনি আপনার একটা অ্যাকাউন্টে তখনই লগ ইন করেন যে 30 দিন হয়তো আপনি খুব ইন্টেন্সিভ কাজ করবেন। দেন তারপর যদি আপনার আরও কয়দিন পরে যদি আপনার এই লেখালেখি, মানে আপনি আগের পার্টটা কমপ্লিট করে এসে পরে সাইটেশনের দিকে যান, তারপর যদি দেখেন যে আপনার পরবর্তী পয়েন্টের জন্য আরও বেশি দিনের দরকার হচ্ছে, পরে হয়তো অন্য একটা আপনার মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে আরও 30 দিনের ফ্রি ট্রায়াল নেন। এটা খুবই সহজ এবং সিম্পল। আমি বললাম, আমি বলতেছি না যে এটা খুব এফেক্টিভ, খুবই সঠিক নিয়ম না, বাট বাঙালি স্টুডেন্ট মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি রিসার্চ করি, এটা আমার পেইড রিসার্চ না, সো এই টাইপের ছোটো ছোটো কাজ আমরা করতেই পারি। সো এই পলিসি ইউজ করলে, আপনি 5টা পয়েন্ট ইউজ করলে আপনি এআইকে দিয়ে খুব ফাস্ট আপনার হলো গিয়া রিসার্চটাকে এনহ্যান্স করতে পারেন। এবার আসি কিছু টেকনিক্যাল পয়েন্টে, যেমন ধরেন যে আপনার রিসার্চটা যদি কোনো ডাটা সেন্ট্রিক হয় এবং ডাটাটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন না, এইসব ক্ষেত্রে আপনি ডাটাটা এআই এ দিয়ে আপনি খুব সহজে একটা আইডিয়া পেতে পারেন যে কীভাবে ডাটাটা কাজ করছে, তাদের ভিতরে কোনো রিদম আছে নাকি, বা এটাকে দিয়ে আপনি কী করার ইজিলি করতে পারেন। তাই ডাটাকে দিয়ে আপনি যদি বুঝতে না পারেন অনেক ক্ষেত্রে, তা আপনি সহজেই এটাকে এআই দিয়ে এটাকে ইজিয়ার ভার্সনে কনভার্ট করে নিতে পারেন। অবভিয়াসলি ডাটা কনভার্ট করছেন না, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটাকে বুঝতে পারবেন যে কীভাবে এটাকে ইউজ করছে, দেন আপনি আপনার মতো করে কনভার্ট করলেন। এবং লাস্ট যে টিপটা নিয়ে কথা বলছিলাম, এতক্ষণ ধরে বলেছি যে না আপনি একটা টিপ আছে সেটা করবেন না, সেটা হলো কোনোভাবে এআই ফর্ম থেকে নেওয়া কোনো ডাটা সরাসরি কপি করে আপনার রাইটিংয়ে পেস্ট করবেন না। এটা কখনোই করবেন না, সেটা যেটাই হোক সেটাই। এখনকার দিনে মানুষজন বেশি ওভার স্মার্ট হয়ে যায়, যেটা করে সেটা হলো ChatGPT থেকে একটা ডাটা নেয়, সেটা নিয়ে যে জেমিনাই বসে বলে রিফ্রেশ ইট, জেমিনাই থেকে নিয়ে যায় কোপাইলটে বলে রিফ্রেশ ইট। হ্যাঁ, আপনি 14 বার রিফ্রেশ করতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এআই একটা অ্যালগরিদমে চলে, ও একটা সিকোয়েন্স মেনটেন করে কথা লেখে। আপনি যতই সিকোয়েন্স মেনটেন করে কথা আপনি রিফ্রেশ করেন, এআই এর সিকোয়েন্সটা ব্রেক করে জেমিনাই তার নিজের সিকোয়েন্স দেবে, জেমিনাই তার সিকোয়েন্স ব্রেক করে কোপাইলটের সিকোয়েন্স দেবে, যে কোনো কেউ তার একটা সিকোয়েন্স দেবে। এই সিকোয়েন্সটা নিয়ে যখন আপনি এআই ডিটেক্টরে ফেলবেন, সাথে সাথে সে বলে দেবে এটা এআই দিয়ে লেখা। এআই দিয়ে লেখা কোনো রিসার্চ পেপার কোনো টিচারের হাতে গেলে সে অবশ্যই আপনাকে খুব পজিটিভভাবে দেখবে না। এই কাজটা যদি আপনি না করতে চান, এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যে কোনো একটা টপিক দেখলেন, আপনি দেখছেন আপনি রাইটিংয়ে হেল্প নিচ্ছেন, আপনি লাইনটা পড়লেন, পরপর ওই লাইনটাকে আপনি নিজের ব্রেনে রিফ্রেশ করে নিজের হাতে টাইপ করেন।
এতে কি হবে, হিউম্যান টাইপিং বা হিউম্যান যে একটা লেখার যে একটা মানে কি বলবো অ্যালগরিদম আছে, সেইটা এআই এর সাথে মিলবে না। টিচারও ধরতে পারবে না এবং এআই ধরতে পারবে না, কারণ আপনি লেখেন, আপনি নিজে থেকে লিখেছেন। তাই আপনি চেষ্টা করেন যদি কোনো লাইনের একটা আইডিয়া পেয়ে থাকেন নিজের ভাষায় আপনি ওটাকে লেখেন, ঠিক আছে? কারণ হ্যাঁ, আপনি বলবেন যে তাহলে আমি শুরুর লাইনে আমি এটা না লিখে আমি নিজে সরাসরি এখান থেকে লিখতে পারতাম। হ্যাঁ, আপনি পারতেন। আপনি যেটা লিখতেন সেটাই এআই আরো একটু মানে কম্প্রিহেন্সিভ ভাবে দিয়েছে, আপনি সেটাকে আরেকটু আপনার ভাষায় লেখেন। এটা করলে আপনার এআই ডিটেক্টরে পেয়া পড়বে না। আর অবভিয়াসলি আপনার ফুল লেখা হয়ে গেলে এআই ডিটেক্টরে একবার চেক করবেন, দ্বিতীয়বার চেক করতে গেলে দেখবেন যে ওই একই জিনিসই আপনার প্রায় 80-90% এআই কপিরাইট ধরে ফেলবে। এটা কারণ কি, এআই যে প্রথমবার আপনি যখন দিয়েছেন ওইটাতে এআই লার্ন করে ফেলেছে যে এইটা অলরেডি এক জায়গায় ইউজ হয়েছে বা এটা প্লেজারিজমের অন্তর্ভুক্ত হয়ে গেছে। দ্বিতীয়বার দিলে দেখা যাবে যে হ্যাঁ, এই জিনিসটা হয়তো এআই আবার ধরতে পারে যে হ্যাঁ, এটা এআই প্লেজারিজমের আন্ডারে পড়ছে। তাই এই স্টেপগুলো ফলো করলে আপনার রিসার্চ পেপার মেথোডোলজি অনেক ফাস্টলি আপনি এটা করতে পারেন। আশা করি আপনি এই ভিডিও থেকে রিসার্চ পেপার ফাস্ট লেখার একটা ভালো টিপস পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, এবং এরকম আরও ভিডিও আসছে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কী ধরনের নেক্সট ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্ঞানজামের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।